আসসালামু আলাইকুম সুপ্রিয় হোমিও শিক্ষার্থী ও ডাক্তার বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন হোমিও বুক স্টলের নতুন বুক রিভিউতে। আজকে আমরা ডাক্তার নীলমণি ঘটক, উপমহাদেশের একজন প্রখ্যাত ডাক্তার নীলমণি ঘটকের ম্যাটেরিয়া মেডিকা 3 খণ্ড আলাদা, এটা 3 খণ্ড একসাথে পাওয়া যায় বাংলাদেশি প্রিন্ট। এটা হচ্ছে বাংলাদেশি প্রিন্ট, যদিও 3 খণ্ড আলাদা ম্যাটেরিয়া মেডিকা। তো রেক্সিন বাধাই এই বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। মূল্য হচ্ছে 500 টাকা। অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগের নাম্বারটি আমি বলছি 0191215064 0191215064। তো অনলাইন হোমিও বুক স্টলে আপনারা কল করে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আপনার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, 3টি আলাদা খণ্ড রেক্সিন বাধাই হওয়াতে টেকসই অনেক দিন স্থায়ী হবে। বই যেহেতু একটা স্থায়ী জিনিস, আর ম্যাটেরিয়া মেডিকা তো ডিএইচএমএস পড়া থেকে শুরু করে ডিএইচএমএস পাশ করে ডিএইচএমএস বা বিএইচএমএস পাশ করে ডাক্তারি করার ক্ষেত্রেও এটা আজীবন কাজে লাগবে। জন্য স্থায়ীভাবে ব্যবহার করার জন্য রেক্সিন বাধাই বই খুবই উপযোগী। যদিও এখন রেক্সিন বাধাই বই খুব একটা পাওয়া যায় না, কিছু কিছু বই, সামান্য কিছু বই রেক্সিন বাধাই হয়, এছাড়া মোটামুটি সব বই নর্মাল বাধাই। তো রেক্সিন বাধাইয়ের প্রতি অনেকের দুর্বলতা আছে এবং এটা টেকসই। যাই হোক, আমরা ম্যাটেরিয়া মেডিকা আর 3 খণ্ড আলাদা নীলমণি ঘটকের ম্যাটেরিয়া মেডিকা। নীলমণি ঘটক স্যার সম্পর্কে একটু বলে নেই। উপমহাদেশে একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন। যতটুকু আমি জেনেছি, তিনি একজন পেশায় তিনি হোমিওপ্যাথি পাশ করে ডাক্তারি করা যেরকম সেরকম প্রথাগত হোমিওপ্যাথি কোর্স করে পাশ করেননি, স্বশিক্ষিত। আর তিনি একজন লয়ার ছিলেন, অ্যাডভোকেট। কিন্তু ম্যাটেরিয়া মেডিকা তার অসামান্য দক্ষতা ছিল এবং তার চিকিৎসক হিসেবে তিনি অসাধারণ একজন চিকিৎসক ছিলেন, যাকে বলা হয় কিংবদন্তি চিকিৎসক। উপমহাদেশে একটা নীলমণি ঘটকের নামটি শোনেননি যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তো নীলমণি ঘটকের ম্যাটেরিয়া মেডিকা 3 খণ্ড আলাদা। ম্যাটেরিয়া মেডিকা থেকে আমরা যে কোনো একটি, প্রথমে আমরা সূচিগুলো দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে দ্বিতীয় খণ্ড। আমরা প্রথম খণ্ড দেখি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম খণ্ড। প্রথম খণ্ডতে সূচি সম্ভবত শেষের দিকে আছে। হ্যাঁ, প্রথম দিকে আসে সূচি। এখানে অ্যাব্রোটোনাম থেকে শুরু করে বারবারিস, ভালগেরিস, এই ওষুধগুলো এখানে রয়েছে প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে আপনারা দেখছেন কি কি ওষুধ আছে। মোট 43টি ওষুধ আছে এখানে। কলসিকাম থেকে শুরু, ক্রিওজোট শেষ ওষুধ, মোট 43টি ওষুধ আছে। এবার আমরা তৃতীয় খণ্ড দেখছি। তৃতীয় খণ্ডতে প্রথম ও দ্বিতীয় খণ্ডটা একটু মোটা বই, তার তুলনায় তৃতীয় খণ্ডটা একটু পাতলা। তৃতীয় খণ্ডের সম্ভবত সূচিপত্রটা পিছনের দিকে দেয়া আছে। হ্যাঁ, যেটা তৃতীয় খণ্ডের সূচিপত্র পিছনের দিকে দেয়া আছে। এখানে তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 24টি ওষুধ দেওয়া আছে। যাই হোক, নীলমণি ঘটকের 3 খণ্ড আলাদা ম্যাটেরিয়া মেডিকাটি আপনারা সংগ্রহ করতে পারেন। মূল্য হচ্ছে 500 টাকা। কুরিয়ার এবং বিকাশ খরচ প্রযোজ্য। আগে পেমেন্ট করে অথবা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারেন। অনলাইন হোমিও বুক স্টলের নাম্বারটি আবার বলছি 0191215064 এবার আমরা নীলমণি ঘটকের বই থেকে একটা ওষুধ আমরা একটু দেখে নিই, তাহলে ম্যাটেরিয়া মেডিকাটার বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারবো। ল্যাকেসিস 3য় খণ্ডতে আছে 16 পৃষ্ঠায়। ল্যাকেসিস ওষুধটা আমরা একটু দেখে নিই। সব ওষুধ তার এই স্বল্প পরিসরে পড়া সম্ভব না, বইটা সংগ্রহ করে আপনারা পড়ে নেবেন।
ল্যাকেসিস ল্যাকেসিস ওষুধটি হচ্ছে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক। ল্যাকেসিস এটি একটি সর্পবিষ জাতীয় ঔষধ, সুতরাং অতি কঠিন অবস্থায় কি তরুণ বা পুরাতন পীড়ায় ব্যবহৃত হইয়া থাকে। ইহার ক্রিয়াটি খুবই গভীর, তবে ইহা একটি ধ্বংসমুখী ওষুধ, সুতরাং কেবল যে নিতান্ত শোচনীয় অবস্থাতে ইহার আবশ্যক হয় তাহা নয়, ইহার অপব্যবহারে রোগী শরীরে প্রভূত ক্ষতি হইয়া থাকে। এজন্য যথোপযুক্ত লক্ষণ সমষ্টির সাদৃশ্য না পাইলে এবং যে কয় মাত্রার প্রয়োজন তাহার অধিক ব্যবহার করা অনেক সময় বিপজ্জনক, একথা মনে রাখিতে হইবে। অর্থাৎ ল্যাকেসিস ওষুধটি যেহেতু সর্ববিষ থেকেই তৈরি, এই জন্য এটার মাত্রা এবং শক্তি বেশি ব্যবহার করা ঠিক না, এটা প্রয়োজন অনুসারে কয়েক ডোজ দেওয়া উচিত। ল্যাকেসিসের মন কি বলা আছে আমরা দেখছি। ল্যাকেসিসের মন অতি ভীষণ হইতে ভীষণতর, ইহা মনের চিত্র পাইতে হইলে বিষধর সর্পের স্বাভাবিক মনোবৃত্তিটি অনুভব করিতে হইবে। সর্পের দংশন প্রবৃত্তি খুবই স্বাভাবিক এবং কেবল তাহাই নয়, এই দংশনের দ্বারা সর্পের আদৌ উদর তৃপ্তি লাভ হয় না, বরং দংশন অব্যবহিত পর হইতেই যে সর্প দংশন করিয়াছে তার শরীরে একটি ভয়ানক অবসাদ আসে। তবুও এমনই প্রবৃত্তি যে দংশন না করিয়া থাকিতে পারে না, অর্থাৎ যে সাপটি দংশন করে সেই সাপটির মনে একটা অবসাদ আসে। তেমনি ল্যাকেসিস রোগীরও মানুষকে যখন কোনো বাজে ব্যবহার করে তো তার মনে একটা অনুশোচনা হয়তো হয়। এই দর্শন প্রবৃত্তির পশ্চাতে একটি দারুণ হিংসা বৃত্তি রহিয়াছে। ল্যাকেসিস রোগীর মনে অনুরূপ হিংসা বর্তমান থাকে এবং সেই হিংসা বশে লোকের অনিষ্ট করিবার জন্য সর্বদা প্রবৃত্ত হয়, অর্থাৎ মানুষের ক্ষতি করার একটা টেন্ডেন্সির মধ্যে আছে। এরূপ ক্ষেত্র যথেষ্ট আছে যেখানে এই হিংসা বৃত্তিটি চরিতার্থ করিতে গিয়ে অনেক সময় অনেক বিষয়ে নিজের ক্ষতি এবং অসুবিধা উপস্থিত হয়, অর্থাৎ মানুষের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। ফলত তৎসত্ত্বেও ল্যাকেসিস রোগী হিংসা বৃত্তি দমন করিতে পারে না, তবে সর্বজাতি অজ্ঞাতভাবে সহজাত প্রবৃত্তির বশে এই কার্য করিয়া থাকে। পরন্তু ল্যাকেসিসের রোগী জানিয়া শুনিয়া সম্যক জ্ঞানের সহিত তার ক্রূরতা ও হিংসাবৃত্তি চরিতার্থ করে। ফলত মনুষ্যেরও এই প্রবৃত্তি এক হিসাবে সহজাত বলিতে পারা যায়, যেহেতু জন্মান্তরের কর্মফলে সে এই প্রকার প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করিয়া থাকে এবং সর্পাদি জীব যেরূপ ওই প্রকার কার্য হইতে প্রতিনিবৃত্ত হইতে পারে না, ল্যাকেসিস রোগীও সেই প্রকার অপারগ বলিয়া মনে হয়। ল্যাকেসিস রোগীর মনে নিরন্তর একটি অহংকারের ভাব চলিতে থাকে, সর্ববিষয়ে নিজেকে জ্ঞানী গুণী ও সকল সদ্গুণের একমাত্র আধার বলিয়া ধারণা করে। সে আপনাকে সর্ববিষয়ে বড় ভাবিয়া বলিয়া দেখে কি প্রকারে নিজের সাধ্যসিদ্ধ হইবে, ইহা মানব মনের একটি সাধারণ চেষ্টা থাকে। নিজের সাধ্যসিদ্ধির চিন্তা সবসময় ল্যাকেসিস করে থাকে। কী প্রকারে ল্যাকেসিস রোগীর মনে তা তো পূর্ণমাত্রা থাকেই, তার উপর সে স্বার্থের অধিকারী, যে স্বার্থের অধিকারী হইবে ইহার কারণ হিসেবে মনে করে যে তাহা অপেক্ষা অধিক গুণী আর কে আছে। অতএব এই দ্রব্য বা এই অধিকার, এই ক্ষমতা পাইতে হইলে সেই সর্বাপেক্ষা সুযোগ্য ব্যক্তি, এবং যদি অন্য কেউ সে বিষয়ে দাবি করে তবে তাহা অত্যন্ত অন্যায় এবং অসঙ্গত। সেই সম্বন্ধে তার মনে দৃঢ় প্রতীতি থাকে। মন সর্বদাই সন্দিগ্ধ এবং যাহার প্রতি সন্দেহ তাহার প্রতিহিংসা লইবার জন্য ল্যাকেসিস রোগীর নিকটে একটি চিরস্রোত অবিরত প্রবহমান থাকে। অর্থাৎ ল্যাকেসিস রোগী সন্দেহ প্রবণ করে এবং যাকে সন্দেহ করে সেও যাতে তাকে হিংসা করে, সেজন্য ল্যাকেসিস রোগী মনে প্রাণে চায় বা আকাঙ্ক্ষা করে। কাহাকেও বিশ্বাস করিতে পারে না। ল্যাকেসিস রোগী তমগুণের আধার, যেহেতু তাহাদের সৎকথা বলিলেও তারা কদর্থ করিবে, সদুপদেশ দিলে মনে মনে চিন্তা করিবে যে এই উপদেশটির ভিতরে নিশ্চয়ই কোনো দুর্বসন্ধি বা চাল আছে। কোনো কথাই ভালোভাবে গ্রহণ করিতে পারে না। স্ত্রী স্বামীর সদিচ্ছার মধ্যে সন্দেহ করে, স্বামী বিনা কারণে পবিত্রা স্ত্রীকে অবিশ্বাস করে। মানে অবিশ্বাস, সন্দেহ ল্যাকেসিসের মধ্যে থাকবেই।
মানে ভালো কথা বললেও সে সেটাকে নেগেটিভভাবে গ্রহণ করে, এবং যে বলে ভালো কথা তাকে একটা খোঁচা মেরে সেটার উত্তর দেয়। অতি নিকট আত্মীয় পর্যন্ত তাকে বিষ খাওয়াইয়া অনায়াসে মারিতে পারে। সে মনে করে যে তার আত্মীয় তাকে বিষ খেয়ে মেরিয়ে ফেলবে, এই সন্দেহ করে। ইহা তাহার মনের দৃঢ় প্রতীতি থাকে। মনটি হিংসা ও সন্দেহ নলে সর্বদা জ্বলিতে থাকে। এই অবস্থায় ল্যাকেসিস রোগীর মনে দুঃখ, সুখ বা শান্তির অবসর কোথায়? ইহার পর আমরা জানিব যে তাহার মনের ওই প্রকার অবস্থার জন্য প্রকৃত বিশেষ শান্তিজনক ব্যাপারেতে সে দারুণ অশান্তি প্রাপ্ত হয়। লোকে সমস্ত দিন পরিশ্রমের পর যে শান্তি সুখদায়িনী নিদ্রা রজনী করে শায়িত হইয়া পরম সুখ অনুভব করে, সেই নিদ্রাই ল্যাকিসিস রোগীর পক্ষে ঘোর অশান্তির কারণ। সে সম্বন্ধে পরে বিশেষ আলোচনা প্রদত্ত হইবে। মনটি কখন অত্যন্ত বিষাদে পরিপূর্ণ ও দুর্বল, আবার কখনো বা নিজেকে প্রচণ্ড শক্তির আধার বলিয়া মনে করে। তো ল্যাকিসিস রোগীর মন পরিপূর্ণ বিষাদে পরিপূর্ণ থাকে, দুর্বল থাকে, এবং আবার কখনো সে আবার তাকে নিজেকে প্রচণ্ড শক্তিশালীও মনে করে। এখানে ল্যাকেসিস রোগীর আলোচনাকালে ডাক্তার নীলমণি ঘটক রোগী তত্ত্ব দিয়েছেন। রোগীর উদাহরণ দিয়ে ল্যাকেসিসকে সুন্দরভাবে বোঝানো হয়েছে, যাতে রোগীর হিস্ট্রির যে উদাহরণ রয়েছে সেটা দেখে মানুষ ল্যাকেসিসকে ধারণ করতে পারে মনে। যাই হোক, এভাবে ল্যাকেসিস বা অন্যান্য ওষুধ আলোচনা করলে ডাক্তার নীলমণি ঘটক বিভিন্ন কেস স্টাডির অবতারণা করেছেন। কেস স্টাডির মাধ্যমে সুন্দরভাবে ওই ওষুধের বর্ণনাগুলো তিনি দিয়েছেন। অর্থাৎ কেস স্টাডি পড়ার মাধ্যমে মানুষ এই বই থেকে ওষুধটা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে, এটা বোঝা যাচ্ছে। ল্যাকেসিসের হ্রাস বৃদ্ধি। ল্যাকেসিসের হ্রাস বৃদ্ধির ব্যাপারটি বিশেষ প্রয়োজনীয়, এমনকি অনেক ক্ষেত্রে কেবলমাত্র হ্রাস বৃদ্ধি হইতে যে রোগীটি ল্যাকেসিস রোগী তাহা স্থির করিতে পারা যায়। এই জন্য মনোলক্ষণের পরে তার স্থান দেওয়া হইতেছে। সর্বপ্রধান কথা নিদ্রার পর বৃদ্ধি, মানে নিদ্রার পর যে কোনো লক্ষণ বৃদ্ধি পাবে ল্যাকেসিসের। নিদ্রার পরিমাণ যত, বৃদ্ধির পরিমাণও তত। অর্থাৎ ঘুম যদি কম হয় তাহলে বৃদ্ধি বেশি হবে। যদিও প্রত্যেক সর্ববিষ জাতীয় এমনকি অধিকাংশ জান্তব ঔষধের বৃদ্ধি নিদ্রার পর দেখিতে পাওয়া যায়। জান্তব ঔষধ মানে এখানে যদিও সাধু ভাষা ব্যবহার করেছে, জান্তব মানে জন্তু থেকে যেসব ওষুধ তৈরি হয় সেগুলিকে জান্তব ওষুধ বলা হয়েছে। এইসব ওষুধগুলো সাধারণত নিদ্রার পরে বাড়ে, মানে ঘুমের পরে বৃদ্ধি। এটা জন্তু থেকে বা প্রাণীর ওষুধগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য। পরন্তু ল্যাকেসিসের মতো এত নির্দিষ্টকালে বৃদ্ধি অন্য কোথাও কোনো ওষুধেই দেখা যায় না। নিদ্রার পর বৃদ্ধি না বলিয়া নিদ্রার প্রবেশ করিবার মাত্রই বৃদ্ধি, ইহা বলাই যেন আরও সঙ্গত হইবে। নিদ্রাকর্ষণ হইবা মাত্রই দুঃস্বপ্ন, ভয়ের স্বপ্ন দেখিয়া মধ্যে মধ্যে চমকিয়া ওঠে, নিদ্রার মধ্যে যেন একটি ক্লেব ভাব চলিতে থাকা ইত্যাদির জন্য রোগী আদৌ শান্তি অনুভব করিতে পারে না। লোকে নিদ্রার সাহায্যে শরীর ও মনের অবসাদ ক্লেশ প্রভৃতি দূর করিয়া নতুন স্ফূর্তি, নতুন উদ্যম প্রাপ্ত হইবার আশা করিয়া থাকে। পরন্তু ল্যাকেসিস রোগীর সে আশা তো থাকেই না, অধিকন্তু তার ক্লেশ ও অবসাদ আরও বর্ধিত হইয়া থাকে। অর্থাৎ ঘুমের মাধ্যমে আমরা ক্লান্তি অবসাদ দূর করি, কিন্তু ল্যাকেসিসের রোগীর ঘুমের পর আরও অবসাদ ক্লান্তি দূর হবে কি, আরও সমস্যাগুলো বেড়ে যায়। যাই হোক, ল্যাকেসিস আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোরের সময় ও প্রাতকালে বৃদ্ধি। ওই যে ঘুমের পরই তো প্রাতকাল বা ভোর হয়, এই জন্যই তার ভোর বা প্রাতকালে বৃদ্ধি। দুই সময়ের হিসাবে বৃদ্ধি বসন্তকালে রৌদ্রের দিনে, আর প্রচণ্ড শীতের পর নাতিশীতোষ্ণ আরম্ভ হইলে। অর্থাৎ যখন শীত গিয়ে বসন্ত, না শীত না গরম ভাব, তখন ল্যাকেসিসের বৃদ্ধি হয়। মেঘাচ্ছন্ন দিনেও বৃদ্ধি হয়। মেঘাচ্ছন্নের বৃদ্ধির আরেকটি কারণ এই সময় যে ওই সময় বায়ু সঞ্চালনে বাধা হয়। সুতরাং গুমোট বা গরম স্যাঁতসেঁতে আবহাওয়ায় গুমোট বা গরম হইয়া ওঠে। সুতরাং ল্যাকেসিসের বৃদ্ধি লক্ষণ আসা স্বাভাবিক। এমনকি আবদ্ধ ঘরেও ইয়ার রোগীর আচ্ছন্নতা ও বৃদ্ধি অনুভব হয়। অর্থাৎ আবদ্ধ ঘর, যেখানে আলো বাতাস ঢোকে না বা বের হয় না, সেখানে ল্যাকেসিস রোগীর বৃদ্ধি আছে। তাপের বৃদ্ধি, আবদ্ধ ঘরের মধ্যে বৃদ্ধি, এবং উষ্ণ জলে, গরম জলে বৃদ্ধি। যাই হোক, এখানে
বৃদ্ধিগুলো দিয়েছেন। আমরা পড়ছি নীলমণি ঘটকের ম্যাট্রেমেডিকা 3 খণ্ড আলাদা ম্যাট্রেমেডিকা 3 খণ্ড রেক্সিন বাদাই বই, মূল্য হচ্ছে 500 টাকা, পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনার বইটি নিতে চাইলে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ল্যাকিসিসের আরেকটি লক্ষণ হচ্ছে বাম দিকে পীড়ার লক্ষণ অধিক দেখা দেয় এবং পীড়ার লক্ষণটি মানবদেহের বাম দিক হইতে ক্রমশ দক্ষিণ দিকে যাইবার প্রবণতা বেশ আছে। মানে দক্ষিণ দিক মানে বাম থেকে ডানে যায়। কোনো প্রকার বিশ্রামের অবস্থা হইতে সঞ্চালনে উঠিয়া দাঁড়াইলে অথবা সিঁড়িপথ ঊর্ধ্ব দিকে আরোহণ করলে বৃদ্ধি হইয়া থাকে। অর্থাৎ বিশ্রামের পর যদি নড়াচড়া করে তখন বৃদ্ধি হয়, আর উপর দিকে সিঁড়ি যখন আমরা বেয়ে উপরের দিকে উঠি তখন বৃদ্ধি হয়। যাই হোক, এখানে হ্রাসবৃদ্ধি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। জ্বর ও বিরাম জ্বর ল্যাকিসিসে সবিরাম, ইন্টারমিডিয়েট জ্বর, ইন্টারমিডিয়েট ফিভার আছে। তবে ইহাতে তরুণ জ্বর বিকারী প্রায় দেখা যায়, অর্থাৎ জ্বরটির লগ্নভাবে থাকিয়া কয়েকদিন পরেই বিকার লক্ষণ সকল প্রকাশ করে। ইহা সবিরাম জ্বরে ল্যাকিসিসের সাধারণ বিশিষ্টতা, অর্থাৎ অতিশয় শিরপীড়া, দ্রুত স্পন্দন, নিদ্রার পর বৃদ্ধি। অর্থাৎ জ্বর হলে মাথা ব্যথা হবে, হার্টবিট বেড়ে যাবে এবং ঘুমের পর বাড়বে। জিহ্বা বাহির করিতে যাইলে উহার কম্পন, মানে জিহ্বা যখন বের করে ল্যাকিসিসের জিহ্বা কাঁপতে থাকে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে জ্বরের বিভিন্ন লক্ষণে অন্যান্য ওষুধের সাথে তুলনা করা হয়েছে। এখানে অন্যান্য ওষুধের সাথে তুলনা করা হয়েছে। ল্যাকিসিসের টাইফয়েড অবস্থা নিম্নলিখিত ওষুধগুলোর সহিত ভ্রমের আশঙ্কা আছে। যখন ল্যাকিসিস টাইফয়েড হয় তখন বিভিন্ন ওষুধের লক্ষণগুলো প্রায় একই রকম থাকে, যেমন জেলস, অ্যাগারিকাস, মাস্কোরিয়াস মানে মার্কসল যেটা আর কি, ওপিয়াম, হায়াসোমিয়াস, বেলাডোনা, আর্নিকা, এপিস, রাস্টক্স, ব্যাপটিসিয়া, মিউরেটিক অ্যাসিড, লাইকোপোডিয়াম এবং আর্সেনিক অ্যালবাম একে একে বিভিন্নতা জ্ঞাপক তুলনা প্রদত্ত হইয়াছে। যেখানে দেখতে পাচ্ছেন জেলসিমাম, অ্যাগারিকাস, ওপিয়াম, হায়াসিমাস, বেলাডোনা ইত্যাদি ওষুধের সাথে ল্যাকিসিসের টাইফয়েডের লক্ষণগুলো পার্থক্য করা আছে। অর্থাৎ টাইফয়েডে ল্যাকিসিসের বিভিন্ন ওষুধের ল্যাকিসিসের বৈশিষ্ট্য এবং অন্যান্য ওষুধের কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো দেয়া আছে। যেমন রাস্টক্সের এখানে টাইফয়েডের বর্ণনা দিয়েছেন ডাক্তার নীলমণি ঘটক। ল্যাকিসিসের মতো বিড়বিড়ানি বকা থাকিলেও রাস্টক্সের অস্থিরতা প্রধান কথা। ত্রিকোণাকা লাল জিহ্বা, অতিশয় উত্তেজনা, বিশেষত স্রাবাদির পচন ও দুর্গন্ধ না থাকায় ল্যাকিসিসের সহিত পার্থক্য প্রদর্শন করে। রাস্টক্সের সঞ্চালনে সাময়িক উপশম রাখে, তবে ল্যাকিসিসের মতো অবসাদ ও নিম্নমারি ঝুলিয়া পড়া রাস্টক্সের কখনো নাই। ল্যাকিসিসের যেমন অবসাদ আছে, রাস্টক্সের এরকম অবসাদ নেই, এমন নিম্নের মারি ঝুলিয়ে পড়ে, ল্যাকিসিসের রাস্টক্সে ঝুলে না। যাই হোক, এইভাবে তুলনা করা হয়েছে। আমরা ল্যাকিসিস ওষুধটি নীলমণি ঘটকের বই থেকে আলোচনা করছি। একটা ওষুধ অনেক বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এই বইতে। এভাবে বিভিন্ন ওষুধের সাথে তুলনা করা হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছেন কেস হিস্ট্রি, মস্তিষ্ক বিকৃতি, বিভিন্ন অর্গান বেজ বা বিভিন্ন অর্গানের ল্যাকিসিসের যে বৈশিষ্ট্য সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন মস্তক ও হৃৎপিণ্ড, ল্যাকিসিসের মস্তক, হৃৎপিণ্ড ও রক্তচ্ছ্বাস লক্ষণাদি এরূপভাবে পরস্পর সংশ্লিষ্ট যে এই সকলের একটি সম্মিলিত চিত্র সংগঠন না করিলে এক একটির বিষয় এক একটি চিত্র তুলিবার পুনরুক্তি ঘটিতে বাধ্য। সুতরাং এই বিষয়ে একটি চিত্র ফুটাইয়া তুলিবার চেষ্টা করিতেছি। ল্যাকিসিস রোগীর পক্ষে শৈত্য যেমন অসহনীয়, তদ্রূপ অসহনীয় এবং ঠান্ডায়ও সামান্য তাপে রোগীর শিরপীড়া দেখা দেয়। সামান্য ঠান্ডা এবং সামান্য গরমে ল্যাকিসিস রোগীর মাথা ব্যথা হয়, মানে সেন্সিটিভ আর কি। শীতল বায়ু প্রবাহ লাগিলে অথবা কিছুক্ষণের জন্য গরম ঘরে থাকলে শিরপীড়া দেখা দেয়। নিদ্রার মধ্যে তার পরে এবং নিদ্রা ভঙ্গের পর দারুণ শিরপীড়া দেখা দেয়।
যাই হোক, নিদ্রার পর বৃদ্ধি এটা আলোচনা করা হয়েছে। দপদপানি শিল্পীরা যেন হাতুড়ির আঘাত পড়িতে থাকে, হাতুড়ি দিয়ে পেটালে যেরকম লাগে সেরকম মাথা ব্যথাটা সেই ধরনের আর কি। রেপার্টরিতে আমরা বিভিন্ন ধরনের মাথা ব্যথা সম্পর্কে জানতে পারি। হাতুড়ি দিয়ে আঘাতের মতো মাথা ব্যথা, ছুরি দিয়ে কাটার মতো মাথা ব্যথা, ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করার মতো ব্যথা, মাথা ব্যথা। এখানে ল্যাকেসিসের মাথা ব্যথাটা হচ্ছে দপদপ করবে হাতুড়ি দিয়ে আঘাতের মতো। ল্যাকেসিসের শিল্পীরা সঙ্গে যেন হৃদলক্ষণ সকল আসিয়া পড়ে, মানে মাথা ব্যথার সময় মনে হয় যে হার্টের দুর্বলতা দেখা দেয়। শিল্পীরা বা যে কোনো কষ্ট উদয় হইলে ল্যাকেসিস রোগী প্রায় ঊর্ধ্বদিকে রক্তচ্ছ্বাস হয়, অর্থাৎ মাথা ব্যথা হলে রক্ত উপরের দিকে উঠতে থাকে। তখন প্রান্ত দেশগুলি ঠান্ডা হয় এবং ঊর্ধ্ব দেশগুলি ঘর্মা লুপ্ত হইয়া ওঠে এবং রোগী অতিশয় গরম বোধ করে। নিচের দিক ঠান্ডা থাকবে, উপরের দিক গরম হবে এবং ঘামে যাবে। এই অবস্থায় রোগীকে পাখার বাতাস করিলে অনেকটা উপশম হয়, তবে কার্বোবেজ বা সালফারে যেরূপ দ্রুত বাজনের প্রয়োজন হয়, ল্যাকেসিস রোগীর তাহা নয়। বাজনটি ধীরে ধীরে এবং দূর হইতে হইলেই ভালো হয়। যেমন কার্বোবেজ এবং সালফারের রোগীকে খুব দ্রুতভাবে বাতাস করতে হয়, ল্যাকেসিস রোগীকে আস্তে বাতাস করলেই তার উপশম হয়। তো যাই হোক, ল্যাকেসিসের সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। যেমন টনসিল প্রদাহ, ক্ষতে, গলার মধ্যে ক্ষত হলে বা টনসিল প্রদাহে ল্যাকেসিসের কি বৈশিষ্ট্য এখানে আছে। যেমন ল্যাকেসিসের প্রদাহে গরম পানি অসহ্য, মানে গলার মধ্যে কোনো ধরনের সমস্যা হলে গরম পানি তখন ল্যাকেসিসের রোগীর ভাল লাগবে না। ল্যাকেসিসের একটি বিশিষ্টতা এই যে লঘু স্পর্শে বৃদ্ধি, মানে সেন্সিটিভিটি, স্পর্শকাতরতা, সামান্য স্পর্শে বৃদ্ধি হয় কিন্তু চাপও উপশম। কিন্তু চাপ দিলে আবার টনসিল প্রদাহ বা গলার মধ্যে কোনো লক্ষণ হলে সেটা আবার উপশম হয়। রোগী ক্রমাগত ঢোক গিলিবার প্রবৃত্তি হয় কিন্তু তাহাতে কষ্ট বৃদ্ধি হয়। তো যাই হোক, এ হচ্ছে ল্যাকেসিস নীলমণি ঘটকের বই থেকে আমরা পড়ছি। স্ত্রীযন্ত্র। ল্যাকেসিসের স্ত্রী রোগের বিষয়টি সর্বদাই মনে একটি চিত্র অঙ্কিত করিয়া রাখিতে হয়। ল্যাকেসিসের রোগী বা রোগিণীকে ল্যাকেসিসের মন এবং ল্যাকেসিসের বিশেষত্ব থাকাই চাই। তা না থাকিলে কেবলমাত্র কোনো যন্ত্র বিশেষের উপর দুই একটি লক্ষণ বিকাশ দেখিয়া ল্যাকেসিস সাব্যস্ত করা অনেক সময় সম্পূর্ণ ভ্রমাত্মক হইয়া পড়ে। কোনো একটি রোগী ডিম্বাধারে, বিশেষত বাম ডিম্বাধারে স্পর্শ সহিষ্ণুতা মাত্র ধরিয়া ল্যাকেসিস ওষুধটি নানা শক্তিতে প্রয়োগের ফলে একটি ভীষণ বিভ্রাট উপস্থিত হইয়াছিল, কিন্তু প্রকৃতির প্রস্তাবে তিনি পূর্ণভাবে এপিসের সমরক্ষণযুক্ত রোগিণী ছিলেন। অর্থাৎ বাম পাশের ডিম্বাশয় বা ওভারিতে স্পর্শকাতরতা থাকায় তাকে ল্যাকেসিস দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তিনি ছিলেন এপিসের রোগী। যে চিকিৎসক এইভাবে চিকিৎসা করিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করে তিনি সরলভাবেই কহিলেন যে এপিসের বাম ডিম্বাধারে কোনো ক্রিয়া আছে বা হইতে পারে তাহা আমি জানি না, এক্ষণে আমি তাহা জানিলাম ইত্যাদি। রোগিণীর একেবারে পিপাসাহীনতা অথচ মুখ গহ্বরে নিতান্ত শুষ্কতা, সর্বাঙ্গে জ্বালা, 2-3 চারিধার করিয়া শীতল জলে স্নান প্রভৃতি, একান্তই ঘর্মভাব ও শুষ্ক গাত্রতা, প্রস্রাবের নিতান্ত স্বল্পতা, সমস্ত তলপেটে নিরন্তর টাটানি, স্পর্শ সহিষ্ণুতা, বিশেষত ঘোর মানসিক ঔদাসীন্য ইত্যাদি লক্ষণের কোনো মূল্য না দিয়া কেবল বাম দিকে পীড়ার উৎপত্তি ও স্থানীয় স্পর্শ সহিষ্ণুতা ধরিয়া ল্যাকেসিসের ন্যায় একটি গভীর ঔষধ এবং এরূপ একটি ঔষধ যাহার অপব্যবহারে ঘোর অনিষ্ট ঘটিবার একান্ত সম্ভাবনা। অর্থাৎ রোগীর যে ল্যাকেসিসের শুধু বাম দিকে স্পর্শকাতরতার লক্ষণটি একজন দেখেছিলেন ডাক্তার, কিন্তু তার এপিসের মতো যে লক্ষণগুলো, এপিসের যে লক্ষণগুলো প্রস্রাব স্বল্পতা, শীতল জলের স্নান প্রভৃতি, ঘর্মাভাব ও গাত্র শুষ্কতা, এই লক্ষণগুলো তিনি দেখেননি। তাই জন্য ল্যাকেসিস দিতে হলে ল্যাকেসিসের মানসিক লক্ষণগুলো
অবশ্যই কনফার্ম হয়ে তারপর তার শারীরিক লক্ষণগুলো মিললে তারপর ল্যাকিসিস দেওয়ার দিলে সেটাই উচিত বা সেটাই কার্যকরী হবে। যাই হোক, ল্যাকিসিস ওষুধটি চলছে অনেক বিস্তৃতভাবে এবং অন্যান্য ওষুধের সাথে তুলনা করা হয়েছে এবং প্রয়োজনে বিভিন্ন হিস্ট্রি দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এই নীলমণি ঘটকের ম্যাট্রিয়া মেডিকাটি 3 খণ্ড আলাদা এটি সংগ্রহ করতে পারেন। এতক্ষণ আমরা নীলমণি ঘটকের ম্যাট্রিয়া মেডিকা থেকে ল্যাকিসিস ওষুধটি কিছু অংশ পড়লাম। ম্যাট্রিয়া মেডিকাটি কী ধরনের বা কেমন সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য 3 খণ্ড আলাদা রেক্সিন বাধাই বই, নীলমণি ঘটকের 3 খণ্ড আলাদা ম্যাট্রিয়া মেডিকা রেক্সিন বাধাই পাওয়া যাচ্ছে। মূল্য হচ্ছে 500 টাকা। আপনারা পাবেন বইগুলো অনলাইন হোমিও বুক স্টলে। যোগাযোগের জন্য কল করুন, হোয়াটসঅ্যাপ করুন 019121500642। আমি আবার বলছি 019121500642। তো আশা করি নীলমণি ঘটকের বইটা সংগ্রহ করে আপনারা ম্যাট্রিয়া মেডিকাতে আরও দক্ষ হয়ে উঠবেন এবং এগুলো রোগীর চিকিৎসায় কাজে লাগাতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, নীলমণি ঘটক ছিলেন ডাক্তার কেন্টের ভাবাদর্শে বিশ্বাসী। কেন্টের শিক্ষার অনেক প্রতিফলন তার বইতে পাওয়া যায়। নীলমণি ঘটক অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে তার অন্যতম ভালো সেরা বই হচ্ছে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে এই নীলমণি ঘটকের 3 খণ্ড আলাদা ম্যাট্রিয়া মেডিকা। তো আশা করি আপনারা বইটি সংগ্রহ করে আপনাদের হোমিও দক্ষতাকে বাড়াবেন এবং একজন তুখোড় ডাক্তার হয়ে উঠবেন। যদিও সাধু ভাষায় লেখা, তারপরে একটু বুঝে পড়তে পারলে বইটি আসলে খুবই কার্যকরী। তো আপনারা বইগুলো সংগ্রহ করবেন। নীলমণি ঘটকের রেক্সিন বাধাই আলাদা 3 খণ্ড ম্যাট্রিয়া মেডিকা পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। 019121500642 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো হোমিওপ্যাথিক বই নিয়ে আমরা হাজির হব, বাংলা অথবা ইংরেজি। সবসময় অনলাইন হোমিও বুক স্টলের সাথেই থাকবেন। সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য, সময় দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।